রবার্টগঞ্জ থেকে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। সবেমাত্র পানিশমেন্টে ট্রান্সফার হওয়া পুলিশের রকচটা এবং জেদি এক এসিপি ওই নিখোঁজ মেয়ের তদন্তে নামে। এরপরই ধীরে ধীরে বেরিয়ে আসে শুধু একটি মেয়েই নয়, 2005 থেকে 2009 সাল পর্যন্ত 4 বছরে পুরো রাজ্যে এমন 19টি মেয়ে নিখোঁজ হয়েছে। তারা কোথায় আছে, কার সাথে গেছে, আদৌ বেঁচে আছে না মারা গেছে তা কেউই জানে না। এসিপি ভগবত বিশ্বাস রাত দিন এক করে তার তদন্ত চালিয়ে এমন এক রহস্য উন্মোচন করে যা দেখলে আপনার কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। উত্তরপ্রদেশের সত্য ঘটনার উপর নির্মিত সাসপেন্স থ্রিলার মুভি ভগবত চ্যাপ্টার 1 রাক্ষসের কথা। অক্টোবর 2009, রবার্টগঞ্জ। অনেক রাত হয়ে গেছে, মেয়ে এখনো ঘরে ফিরেনি। তাই পুনমের মা খুবই চিন্তিত। এমনকি পুনমের ফোনটাও বন্ধ। পুনমের মা পুনমের বাবাকেও জানায় পুনম ডেন্টিস্টের কাছে গিয়েছিল, এতক্ষণে ফিরে আসার কথা, কিন্তু ফিরছে না। আবার পুনমের ভাই জীবন এসে জানায় পুনম ডক্টরের কাছে যায়নি, এমনকি পুনমকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। এতে করে পুনমের পরিবার ধারণা করে পুনম আব্দুল নামে এক মুসলিম ছেলের সাথে পালিয়েছে। তাই স্থানীয় নেতাকে জানালে সে আব্দুলের বন্ধুকে তুলে এনে ইচ্ছামতো মারধর করে। তবে সে জানায় আব্দুল তো মুম্বাই চলে গেছে, পুনমের বিষয়ে সে কিছুই জানে না। এই বিষয়কে কেন্দ্র করে রবার্টগঞ্জে দাঙ্গার সৃষ্টি হয়। পুলিশ আর স্থানীয় নেতার লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। সিন চলে যায় লখনৌতে। আমাদের এসিপি ভগবত বিশ্বাসকে দেখানো হয়। বিশ্বাস খুবই রাগী এবং জেদি এক অফিসার। সম্প্রতি তার কাস্টডিতে থাকা এক ক্রিমিনালকে এমনভাবে মেরেছে তার কয়েকটি হাড় পর্যন্ত ভেঙে গিয়েছে। আর এমন ঘটনা নতুন নয়, এর আগেও সে এমন করেছে। তবে ডিসিপির অনুরোধে বিশ্বাসের সাসপেন্ড না করে পানিশমেন্ট হিসেবে রবার্টগঞ্জে ট্রান্সফার করা হয়। এমনকি শর্তও দেয়া হয় তাকে সাইকিয়াট্রিকের কাছ থেকে 10টি সেশন নিতে হবে, যাতে তার রাগের উপর নিয়ন্ত্রণ আসে। মূলত বিশ্বাসের পাস্টে একটি ঘটনা ঘটেছিল, আর তখন থেকেই সে এমন উগ্র মেজাজি হয়ে গেছে। তবে কি ছিল আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো কি আর করার, বিশ্বাস তার স্ত্রী জাহ্নবী আর একমাত্র মেয়েকে নিয়ে রবার্টগঞ্জ চলে যায়। তবে গিয়েই জানতে পারে পুনমের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গার জন্য পুরো শহরেই কারফিউ জারি করা হয়েছে। একটি মেয়ের নিখোঁজের জন্য এত কিছু, তাই রবার্টগঞ্জ পৌঁছা মাত্রই বিশ্বাস এসআই মাহাতোর কাছে পুনমের কেসের বিষয়ে জানতে চায়। মাহাতো জানায় পুনমের বয়স 28 বছর, যমুনানগরে থাকে। ওর বড় বোনের এখনো বিয়ে হয়নি, তাই হয়তো কোনো ছেলের সাথে পালিয়েছে। অন্যরা বলছিল ওর স্বভাবও খুব একটা ভালো ছিল না, এখানে ওখানে ঘুরে বেড়াতো, রাত বেড়াতে ছাদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। বিশ্বাস জানতে চায় কার সাথে কথা বলতো, কল রেকর্ড বের করেছ? মাহাতো বলে স্যার মাত্রই পেয়েছি, এখনো চেক করে দেখতে পারিনি। তবে সবকিছু শোনার পর বিশ্বাস আগামীকাল সকালে পুনমের পরিবারের লোককে এবং স্থানীয় নেতাকে থানায় ডাকতে বলে। আর সবাই চলে যাওয়ার পর বিশ্বাস পুনমের কল রেকর্ড চেক করে দেখতে পায় পুনম একটি নম্বরে ঘণ্টাব্যাপী কথা বলতো। তাই মাহাতোকে ওই নম্বরটি দিয়ে ওই নম্বরের ডিটেলস বের করতে বলে। সিন চলে যায় পরদিন সকালে। নেতাকে থানায় ডাকায় নেতার সমর্থকরা থানার সামনে এসে বিক্ষোভ করছে। বিশ্বাস থানায় এসে প্রথমে তাদেরকে সরাতে বলে। এরপর ওই নেতাকে আর পুনমের পরিবারকে ডাকে। নেতা তো এসেই পুরো গরম। সে বিশ্বাসকে বলছিল, আমাদের মেয়েকে ব্রেন ওয়াশ করে কেউ নিয়ে গেছে, আর আপনারা এখনো বের করতে পারছেন না। বিশ্বাস তাকে এক ধমক দিয়ে দাঁড় করিয়ে রাখে এবং বলে ও তো ভালোবেসে কারোর সাথেও পালাতে পারে। তবে পুনমের বাবার কথা, আমার মেয়ে এমন না। বিশ্বাস পুনমের বাবাকে বোঝায়, দেখুন আমার নিজেরও একটু মেয়ে আছে, আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি। পুনমের বাবা মিশ্রা বলে, স্যার 10 দিন যাবত আমার মেয়ের কোনো খোঁজ নেই, আপনি আমাকে একটি তারিখ বলে দিন যাতে আমি বাড়ি ফিরে ওর মাকে বলতে পারি। বিশ্বাস তখন মিশ্রাকে 15 দিনের সময় দেয় যে আমি 15 দিনের মধ্যে আপনার মেয়েকে খুঁজে বের করব। একই সময়ে বানারসে আমাদের মীরা নামে একটি মেয়েকে দেখানো হয়। মীরা সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিল, তখন একটি বল এসে লাগায়, মীরা সাইকেল থেকে পড়ে যায়। এই বাহানায় সমীর নামে একটি ছেলে এসে মীরার সাথে কথা বলার চেষ্টা করে। কথায় কথায় সমীর জানায় সে কেমিস্ট্রি প্রফেসর, আর একসময় মীরাকে সে এটাও বোঝানোর চেষ্টা করে সে মীরাকে পছন্দ করে। তবে মীরা পাত্তা না দিয়ে চলে যায়। এরপর মাঝে মধ্যে দুজনের দেখা হতে থাকে। মীরাও সমীরের কাছে ধরা দিচ্ছে না, তবে সমীরও বুঝতে পারছে মেয়েরাও ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে পুনমের কল রেকর্ডে পাওয়া ওই নম্বরটির ডিটেলস বের করে দেখা যায় পুনম প্রবীণ সাহু নামে কারোর সাথে কথা বলতো। তাই বিশ্বাস পুনমের বাবা মিষ্টাকে ডাকে এবং তাকে বলে, আপনার মেয়ে কোনো আব্দুলের সাথে পালায়নি, প্রবীণের সাথে পালিয়েছে। কিন্তু মিশ্রা প্রবীণ নামে কাউকে চেনে না। এরপর বিশ্বাস ওই প্রবীণের খোঁজ করতে গিয়ে দেখে এই প্রবীণ ইটের ভাটায় কাজ করে। পুনমের ফটো দেখালে প্রবীণ উল্টো জানতে চায় এ আবার কে। তবে প্রবীণের নাম্বারের কথা বললে প্রবীণ জানায় ওই সিম তার নামে রেজিস্টার করা ঠিকই, কিন্তু সিমটি তার বোন কৌশলিয়া ব্যবহার করত। এমনকি কৌশলিয়া গত 7 মাস যাবৎ নিখোঁজ। প্রবীণ তার এফআইআর কপিটিও দেখায়।
এতদিন তো ছিল একজনের মিসিং কেস, এখন সামনে এলো দুইজনের মিসিং এর কেস। সিন আবার বানারসে। সমীর আর মীরা আজ প্রথমবারের মতো গঙ্গার ঘাটে দেখা করতে এসেছে। তারা দুজন বসে বসে কথা বলছিল। তবে তখনই কিছু লোকজন এসে পড়ে। কয়েকজন মহিলা এসে মীরাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর ছেলেগুলো সমীরের মুখে কালি দিয়ে সমীরকে ইচ্ছামতো মারধর করে। এই ঘটনার পর রাতের বেলা মীরা সমীরকে কল করে অনেক কান্নাকাটি করে, কারণ তার জন্যই হয়তো এমনটা হয়েছে। এদিকে মার খেয়ে ব্যথা পেলেও মীরার ভালোবাসায় সমীর কোনো ব্যথাই অনুভব করছে না। ভালোবাসা বলে কথা। অন্যদিকে কৌশল্যার কল রেকর্ড চেক করে দেখা যায় কৌশল্যা 2টি নম্বরে রেগুলার কথা বলতো। তাই ওই নম্বর দুটো ডিটেলস বের করা হয়। একজনের নাম সন্ধ্যা, আরেকজনের নাম সান্তোষ। সন্ধ্যা যেহেতু মেয়ে, তাই বিশ্বাসটা ধারণা করে সান্তোষী হয়তো বা এর পিছে রয়েছে। তাই তারা সান্তোষের খোঁজ করতে সান্তোষের বাড়িতে চলে যায়। কিন্তু এখানে এসে যা জানতে পারে তা তারা কল্পনাও করেনি। কারণ যে সান্তোষের খোঁজে তারা এসেছে সে কোনো ছেলে নয়, মেয়ে। সান্তোষের বাবা বলে, আমার মেয়ে প্রাথমিকের বাচ্চাদের পড়াতো, 1 বছর যাবৎ নিখোঁজ। আপনারা ওকে না খুঁজে ওকেই ধরতে এসেছেন, আর খুঁজবেনই বা কি করে? আপনারা তো এটাই জানেন না সান্তোষ ছেলে না মেয়ে। এরপর বিশ্বাসরা সন্ধ্যার খোঁজ করতে গিয়ে সেখানেও জানতে পারে সন্ধ্যাও নিখোঁজ। এমনকি সন্ধ্যার কৌশল্যার কল রেকর্ড চেক করে আরও কিছু মেয়ের নম্বর পাওয়া যায়। তাদের খোঁজ করতে গেলেও দেখা যায় প্রত্যেকটি মেয়েই নিখোঁজ। সবারই একই কাহিনী, প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। বিশ্বাস তখন মাহাতোকে নিয়ে একটি প্ল্যান করে যে এই মেয়েদের খুঁজে বের করতে হলে আগে ওদের ভিতরের কানেকশন খুঁজতে হবে। কারণ ওদের মধ্যে কোনো না কোনো কানেকশন নিশ্চয় রয়েছে, না হলে ওরা ফোনে কেন কথা বলবে? মাহাতোর কথা, স্যার ওদের মধ্যে কানেকশন থাকতেই হবে এটা জরুরি না। কারণ কয়েক বছর আগে সিকরি নামে এক গ্রামে 12 থেকে 14 বছরের 7 থেকে 8টি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। গ্রামের কোনায় কোনায় খুঁজেও ওই মেয়েদের খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে দশরার রাতে গ্রামের মন্দিরের পাশে লাকড়ির ঢিবিতে আগুন লেগে যায়, আর সেখান থেকে 3টি মেয়ের পোশাক পাওয়া গিয়েছিল। পরে স্থানীয় লোকজন ধারণা করেছিল এক লোক ওই মেয়েদেরকে বলি দিয়ে কালো জাদু করত। আবার কেউ তো বলে সে মেয়েদেরকে বিক্রি করে দিত। তবে বিশ্বাস জানায় 1994 সালের ঘটনা এটা। ওই ব্যক্তির নাম ছিল পণ্ডিত দীক্ষিত। তবে কালো জাদুটা যে সব মিথ্যা কথা। ওই মেয়েদের মধ্যে একজনকেও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওই 8 জন মেয়ের মধ্যে মোনা নামে 13 বছরের মেয়েটি ছিল বিশ্বাসেরই ছোট বোন। সিন চলে যা পরবর্তী দিন। সন্ধ্যার বাড়িতে তল্লাশি করে ক্যালেন্ডারের মধ্যে কবিতা শাস্ত্রী নামে এক ফটোগ্রাফারের নম্বর পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় কবিতার মানাউদিতে একটি স্টুডিও আছে। এই মানাউরি হচ্ছে উত্তরপ্রদেশের সব থেকে বড় রেড লাইট এরিয়া। আবার এই সকল মেয়েদের মধ্যে একটি কমন কানেকশনও আছে। ওদের ম্যাক্সিমাম কল এক্সচেঞ্জ এই এরিয়ার আশেপাশে হয়েছে। এই জন্য বিশ্বাসের নির্দেশে মানাউরির রেড লাইট এরিয়ার প্রতিটি কোনায় কোনায় তল্লাশি চালানো হয়। কিন্তু ওই মেয়েদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কবিতার স্টুডিও বন্ধ, কারণ কবিতা একটি শুটের কাজে নেপাল গিয়েছে। বিশ্বাস এসপির সাথেও দেখা করে এবং তাকেও বলে যে এই মেয়েদের সাথে মানাউরির কোনো না কোনো কানেকশন আছে। আমার ধারণা এসব প্রস্টিটিউশন র্যাকেটের কাজ। তাই বিশ্বাস ওই এরিয়াতে রেড দিয়ে সন্দেহভাজন কয়েকজনকে অ্যারেস্টও করে। এদের মধ্যে শম্ভু সব থেকে বড় দালাল। শম্ভুকে ওই মেয়েদের ফটো দেখালে শম্ভু জানায় তারা এই মেয়েদেরকে কখনোই দেখেনি। শম্ভু বিশ্বাসকে এটাও বলে তারা এই এলাকার কোনো মেয়েকেই নেয় না। তাদের এখানে যে মেয়েগুলো আছে সব মেয়েকে তারা ভিন্ন রাজ্য থেকে এনেছে, আর এই রাজ্যের মেয়েদেরকে দেশের বাইরে পাচার করে দেওয়া হয়। কারণ এখানে যদি তারা থাকে আজ অথবা কাল হয়তোবা তাদের বাবা বা ভাইয়ের সাথে দেখা হয়ে যেতে পারে। আর এটা শোনার পরই বিশ্বাসের ছোট বোনের কথা মনে পড়ে যায়। তাই শম্ভুকে সে ইচ্ছামতো পিটিয়ে বাড়িতে চলে যায়। মূলত বিশ্বাসের যখন 17 বছর বয়স, মোনার তখন 13 বছর। 2 ভাই বোন একদিন ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎ ককটি বাইরে গিয়ে পড়ায় বিশ্বাস মোনাকে সেটি আনতে বললে মোনা কক আনতে গিয়েছিল, কিন্তু মোনা আর ফিরে আসেনি। ওই দিনের ঘটনায় মোনা নিখোঁজ হয়। বিশ্বাস নিজেকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারছে না। এই জন্যই প্রস্টিটিউশন বা কিডন্যাপিং র্যাকেটের কাউকে পেলেই তার মাথায় রক্ত উঠে যায়। সিন চলে যায় বানারস। সমীর আর মীরা দেখা করতে এসেছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। সমীর মীরাকে বলছিল চলো না বৃষ্টিতে ভিজি, কিন্তু মীরা রাজি হচ্ছিল না। এই জন্য সমীর একটু চালাকি করে অভিমান করার নাটক করে মীরাকে বাইরে নিয়ে বৃষ্টিতে ভেজায়। এরপর কথায় কথায় সমীর জানায় এলাহাবাদে আমার নতুন একটি চাকরির কথা চলছে। তারা আমাকে থাকার জন্য বাংলো দিবে, কিন্তু ওই বাংলো তুমি ছাড়া একদমই শূন্য। তাই আমি তোমাকে বিয়ে করে সেখানে সেটেল হতে চাই। সমীরের মুখে বিয়ের কথা শুনে মীরা খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ মীরা ভাবেইনি সমীর তাকে বিয়ে করতে চাইবে। অন্যদিকে রবার্টগঞ্জে কবিতা ফিরে এসেছে। তাই বিশ্বাস জানা মাত্রই ফোর্স নিয়ে কবিতার বাড়ি তল্লাশি করে। কিন্তু কবিতার ঘরে তার ছোট্ট ছেলেটি ছাড়া কেউই নেই। কবিতার কল রেকর্ড বলছে কবিতার নম্বর থেকে
চন্ডা নামে একটি মেয়ের নম্বরে কল করা হয়। তবে কবিতার নম্বর থেকে চন্ডার নম্বরে কল করে দেখা যায় কবিতা এই নম্বরটি সুরাজ নামে সেভ করে রেখেছে। কবিতা জানায় ওর নাম তো সুরাজ জয়সাল। কয়েক বছর আগে আমাদের বন্ধুত্ব হয়েছিল। যতদূর আমি জানি ও কোথাও টিচারে জব করত। কয়েক বছর আগে আমার স্টুডিওতে কয়েকটি ফটো ডেভেলপ করতে আসে। তখন একটু বন্ধুসুলভ আচরণ করায় ও আমার পিছা পড়ে গিয়েছিল। একসময় তো আমার ছেলের স্কুলে আর আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছিল। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আমার স্টুডিওর স্টাফদের জিজ্ঞেস করতে পারেন। বিশ্বাস তাই করে এবং জানতে পারে কবিতা সত্যি বলছে। আবার সুরাজ তখন যে ফটোগুলো ডেভেলপ করতে এসেছিল সেগুলো সে নেয়নি। কবিতা ওই ফটোগুলো দেখালে বিশ্বাস লক্ষ্য করে এখানে কোনো ব্যক্তির ফটো নেই, সব র্যান্ডম ফটো। তার মানে কবিতাকে টার্গেট করতেই এই ফটোগুলো নিয়েও এসেছিল। আবার সুরাজ যে ফোনটি ব্যবহার করত ওই ফোনের আইএমইআই নম্বর ট্র্যাক করে দেখা যায় ফোনটি বন্ধ। তাই বিশ্বাস সাইবার সেলকে নজরদারিতে রাখতে বলে, যাতে কোনো সিম অ্যাক্টিভ করা মাত্রই তারা জানতে পারে। এখান থেকে সিন আবার বানারসে সমীর মীরাকে একটি জিন্স আর একটি টি শার্ট গিফট করেছিল। মীরা সেগুলো পরেই গোপনে সমীরের সাথে দেখা করতে এসেছে। কিন্তু মীরাকে দেখে ওইটার বারবার মীরার দিকেই তাকাচ্ছিল। এতে সমীর একটু বিব্রত হয়ে যায়। তবে মীরা সমীরকে বলে, আমার ছোট থেকেই জিন্স পরার অনেক ইচ্ছা ছিল, বাবা মা কখনো পড়তে দিত না, আজ আমার ইচ্ছা পূরণ হলো। সমীর তখন মীরাকে বলে, দেখো মীরা, আমরা তো কোনো অপরাধী না, আমরা একে অন্যকে ভালোবাসি, তাহলে কেন এত লুকোচুরি? এই সমাজ এমন কেন? চলো আমরা দূরে কোথাও চলে যাই। মীরা বলে, বাবা মাকে না বলে কিভাবে যাব? তুমি তাদের সাথে কথা বলো। সমীরের কথা, তুমি ভালো করে জানো আমি নিচু জাতের। যে বাবা মা তোমাকে জিন্স পরতে দেয় না তারা এই সম্পর্কে মেনে নিবে? তাই তুমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমার সাথে চলো। এতে করে মীরাও খুব দ্বিধায় পড়ে যায়। সে এখন কি করবে বুঝতে পারছে না। এদিকে মাহাতো কল করে বিশ্বাসকে জানায় যে আইএমইআই নম্বর দুটো তারা ট্র্যাক করছিল, তার মধ্যে একটি 20 সেকেন্ডের জন্য অন হয়েছিল। সাইবার সেল ট্র্যাক করার চেষ্টা করছে। মীরাও সারা রাত অনেক চিন্তা ভাবনা করে পরবর্তী দিন সকাল হতেই সমীরের সাথে পালিয়ে যায়। সমীর ও মীরাকে এলাহাবাদ নিয়ে দেবলোক লজ নামে একটি লজে ওঠে। তবে বাবা মাকে না বলে এভাবে পালিয়ে আসায় মীরার মনটা খুব খারাপ। এই জন্য সমীর মীরাকে তাদের বিয়ের জন্য কেনা শাড়িটা পরতে বলে। আর মীরা সেই শাড়িটা পরে আসার পর যা হওয়ার কথা ছিল এমনটাই হয়। অন্যদিকে পুলিশ ওই ফোনের তথ্য বের করে দেবা নামে একটি ছেলেকে ধরে আনে। তবে জিজ্ঞাসাবাদে দেবা জানায় সে ওই মেয়েদের কাউকে চিনে না, এমনকি ওই ফোনও তার না। সে পান্ডে নামে এক বন্ধুর কথা বলে যে আমি তো পান্ডের ফোনে আমার সিমটি অন করেছিলাম। এই জন্য পান্ডেকে ধরে আনলে পান্ডের কাছে ওই ফোনটি পাওয়া যায়, যে ফোন থেকে মালতী আর চন্ডাকে কল করা হতো। তবে পান্ডে আর দেবা দুজনই জানায় এই ফোন তাদের কারোরই নয়। কয়েকদিন আগে তারা যখন বাইক নিয়ে যাচ্ছিল তখন এটি স্কুটারের সাথে তাদের ধাক্কা লেগে যায়। আর এই ঘটনা হাতাহাতি পর্যন্ত চলে গিয়েছিল। যে লোকের সাথে ঘটনা ঘটেছিল ওই সময় তার পকেট থেকে ফোনটি পড়ে যায়, যেটা ওই ব্যক্তি চলে যাওয়ার পর পান্ডে পেয়েছিল, কিন্তু কখনো ব্যবহার করেনি, কালই প্রথম অন করেছে। তাদের থেকে আরও জানা যায় ওই দিন যে স্কুটারের সাথে তাদের ঝামেলা হয়েছিল ওই স্কুটারের পিছে এখানকার নেতার ফটো লাগানো ছিল। আর এটা শোনা মাত্রই বিশ্বাস কবিতার স্টুডিওতে পাওয়া ওই ফটোগুলো চেক করে দেখে এই ফটোতে একটি স্কুটার দেখা যাচ্ছে যার পিছে নেতার ফটো লাগানো। বিশ্বাস পান্ডে আর দেবাকে ওই স্কুটারের ফটো দেখালে তারাও জানায় এই স্কুটারটি ছিল। এরপর স্কুটারের ডিটেলস বের করে দেখা যায় এটা রাজকুমার নামে এক ব্যক্তির। কবিতাকে ফটোটি দেখালে কবিতাও জানায় সে এই সুরাজের কথাই বলেছে। আর আমরাও দেখতে পাই এ অন্য কেউ নয়, সমীর। তবে তার নাম সমীর বা সুরাজ কোনোটাই নয়, তার আসল নাম রাজকুমার। রাজকুমারের তথ্য পাওয়া মাত্রই বিশ্বাস থানায় থাকা প্রত্যেকটি সদস্যকে বলে দেয় রাজকুমার সম্পর্কে যত তথ্য আছে বের করো। ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত কোথায় গিয়েছে, কার সাথে দেখা করেছে, প্রতিটি তথ্য আমার দরকার। সাথে সাথে পুরো পুলিশ ফোর্স কাজে লেগে যায়। অন্যদিকে রাজকুমারকে দেখা যায় একাই এলাহাবাদ থেকে রবার্টগঞ্জে ফিরে এসেছে। রাজকুমারের বাসস্ট্যান্ডে থাকা ওই স্কুটিটি নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এখানে রাজকুমারের স্ত্রী সুমিত্রা আর তাদের একমাত্র ছেলেকে দেখানো হয়। রাজকুমার সুমিত্রাকে পাগলের মতো ভালোবাসে। তবে মাঝে মধ্যেই সপ্তাহ ধরে কোথাও উধাও হয়ে যায়। এই বাড়িটি সুমিত্রার নামে। রাজকুমার চাইছে সামনে নিজের একটা আলিশান বাড়ি করবে। রাজকুমার প্রতিবারই বাড়িতে ফিরে সুমিত্রাকে কিছু একটা গিফট করে। এবারও তাই সুমিত্রাকে সে একটি গোল্ডের চেইন গিফট করে। আবার পুলিশের সদস্যরা তথ্য নিয়ে বিশ্বাসকে জানায় রাজকুমার পেশায় শিক্ষক, 2টি বিয়ে করেছে। প্রথমজন রিবাতে থাকে আর দ্বিতীয়জন ভারতে। তবে রাজকুমার তার দ্বিতীয় স্ত্রী সুমিত্রার কাছেই বেশি থাকে। 2 স্ত্রী দুজনের বিষয় জানে। আবার রিবা বা ভারই যেখানে ওর স্ত্রীরা থাকে সেখানে কোনো মেয়ে মিসিং হয়নি। তাই তাদের ধারণা যদি মেয়েদের মিসিংয়ের পিছে ওরই হাত থাকে তাহলে হয়তো দূরের মেয়েদেরকে টার্গেট করে। আশ্চর্যের বিষয়
ওর প্রতিবেশীরা বা এলাকার লোকজনেরা ওকে খুব ভালো মানুষ বলে জানে, অনেক সম্মানও করে। কিন্তু নিজেকে শিক্ষক পরিচয় দিলেও কেউই জানে না ও কোথায় শিক্ষকতা করে। এক একজনকে এক এক জায়গার কথা বলে রেখেছে। নেই কোনো বন্ধুবান্ধব, নেই আত্মীয় স্বজন। এখন সমস্যা হচ্ছে, পান্ডের কাছে পাওয়া ওই ফোন ব্যতীত ওর সাথে মিসিং মেয়েদের কোনো কানেকশনই নেই। তাই কোন চার্জে ওকে তুলে আনবে সেটাই এখন বিষয়। আজ 16 তারিখ, 17-18 তারিখ দেওয়ালির বন্ধ, আবার 19 তারিখ রবিবার, 3 দিন কোর্ট বন্ধ থাকবে। এর জন্য বিশ্বাস এসপির সাথে কথা বলে আজই রাজকুমারকে ইপটিজিংয়ের মামলায় ধরে আনার প্ল্যান করে। আর এই জন্য বিশ্বাসরা কবিতার সাহায্য নেয়। রাজকুমার যেহেতু কবিতার পিছে পড়েছিল, তাই কবিতাকে দিয়ে কল করিয়ে রাজকুমারকে দেখা করতে বাস স্ট্যান্ডে রাখা হয়। পূর্ব পরিকল্পনা মতো পুলিশের সদস্যরা সাদা পোশাকে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রয়েছে। রাজকুমার আসা মাত্রই তারা ধরে ফেলবে। অবশেষে রাজকুমার এসব পড়ে, আর বিশ্বাসরা সুযোগ বুঝে রাজকুমারকে ধরে সোজায় থানায় নিয়ে আসে। কিন্তু রাজকুমার বারবার জানতে চাচ্ছিল, আমাকে কি জন্য ধরে এনেছেন, আমি কি করেছি। পুলিশ আপাতত ওকে কিছু না বলে প্রথমে ওর পোশাকগুলো খুলে ওকে উলঙ্গ করে রাখে। বিশ্বাসও বুঝতে পারছে ও সহজে মুখ খুলবে না, তাই বিশ্বাস মাহাতোকে বলে, মারধর করে কাজ হবে না, এক কাজ করো, আগামী 48 ঘন্টা ওকে কোনো খাবার বা পানি কিছুই দেবে না, এমনকি ঘুমাতে পর্যন্ত দিবে না। ওকে সাধারণ ইপটিজিংয়ের মামলায় আনা হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে মুখ না খুললে এমনিতেও ওকে ছেড়ে দিতে হবে। বিশ্বাসের প্ল্যান মতো তাই করা হয়। রাজকুমারকে না খেতে দেওয়া হচ্ছে, না ঘুমাতে দেওয়া হচ্ছে। যখনই ঘুমানোর চেষ্টা করছে, তখনই কেউ না কেউ এসে তার গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে। আবার পুলিশের একটি টিম সুমিত্রার বাড়িতে তল্লাশি করতে যায়। সুমিত্রা পুলিশের কাছে কারণ জানতে চাইলে লেডি কনস্টেবল সুমিত্রাকেও পুরো বিষয়টি জানায়। 2 স্ত্রীর বাড়ি তল্লাশি করে মাহাতো বিশ্বাসকে জানায়, ওর 2 স্ত্রীর কেউই জানে না ওর চাকরি নেই। কয়েক মাস আগে ঘরের জন্য অনেক দামি জিনিসপত্র কিনেছে। এমনকি সুমিত্রার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে, যার মধ্যে থাকা একটি চেন পুনমের গলায় থাকা চেনের সাথে একদম মিলে যায়। তার মানে এই চেনটি পুনমেরই চেন। এতে করে বিশ্বাসটা কনফার্ম হয় রাজকুমারী এই সব কিছু করেছে। এজন্য বিশ্বাস প্রথমবারের মতো রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করার একটি চেষ্টা করে, কিন্তু রাজকুমার কোনো কিছুতেই মুখ খুলছিল না। সে এমন একটা অভিনয় করছে সে কিছুই জানে না। আর পরবর্তী দিন রাজকুমার 2 স্ত্রীকে ডেকে বিশ্বাস তাদেরকে বলে, যে মেয়েদেরকে আপনারা বিক্রি করেছেন তার জন্য 3 জন এখন জেলে যাবেন। সুমিত্রার বাড়ি থেকে উদ্ধার করা ওই জুয়েলারির বিষয়ে জানতে চাইলে সুমিত্রা বলে, ওই জুয়েলারি সব আমার স্বামীর সাথে আপনারা যা ইচ্ছা করুন, আপনারা শুধু আমার জুয়েলারিগুলো ফেরত দিন। এরপর বিশ্বাসের প্ল্যান মতো সুমিত্রাদের দুজনকেই রাজকুমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। আর সুমিত্রাকে দেখে রাজকুমার সুমিত্রাকে বারবার কনভিন্স করার চেষ্টা করছিল যে আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমাকে তুমি বিশ্বাস করো। আর এটা দেখে বিশ্বাসও বুঝতে পারে রাজকুমার সুমিত্রাকে পাগলের মতো ভালো যেমন বাসে, তার মানে সুমিত্রার জন্য ও সব কিছু করতে পারবে। এই জন্য ওই রাতেই বিশ্বাস আরও একবার রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। বিশ্বাস রাজকুমারকে সুমিত্রার বিষয়ে বলে যে সুমিত্রার ঘর থেকে পুনমের জুয়েলারি উদ্ধার করা হয়েছে, তাই সুমিত্রা এখন ফেসে যাবে। এমনকি তুমি আর সুমিত্রা মিলে পুনমকে যে বিক্রি করে দিয়েছ তার প্রমাণ আমাদের কাছে আছে। সাথে সুমিত্রা যে কথাগুলো বলেছিল সেটাও বলে যে সুমিত্রা বলেছে সুমিত্রা শুধু ওই গহনাগুলো চাই, তোমাকে ওর প্রয়োজন নেই, সুমিত্রার কাছে তোমার কোনো ভ্যালুই নেই। এইগুলো শুনে রাজকুমার একসময় উত্তেজিত হয়ে বিশ্বাসের কলার ধরে ফেলে। আর এরপর বিশ্বাস রাজকুমারকে এমনভাবে পেটায় রাজকুমার নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। তবে বিশ্বাস একসময় রাজকুমারকে ছেড়ে দেয়। আর যাওয়ার সময় রাজকুমার শুধু বলে, এখন আপনার সাসপেনশন নিশ্চিত। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতে সুমিত্রাকে থানায় এনে ইচ্ছামতো পেটানো হয়। আর সুমিত্রার চিৎকার শব্দ পেয়ে রাজকুমার চিৎকার করে বলছিল, স্যার ওর কোনো দোষ নেই, ওকে কিছু করবেন না, ওকে ছেড়ে দিন। কিছুক্ষণ পর সুমিত্রাকে তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। আর সুমিত্রার এমন অবস্থা দেখে রাজকুমার তার কনফেশন দিতে রাজি হয়। বিশ্বাসরা তখন রাজকুমারকে সুমিত্রার কনফেশন লেটারটি দেখায় যে সুমিত্রা তো সব কনফেস করেছে। রাজকুমারের কথা এসবের প্রয়োজন নেই স্যার, সুমিত্রাকে আমি অনেক ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। রাজকুমার বলে, পুনম একটি জুয়েলারি শপে কাজ করত। একে তো বড় বোনের বিয়ে হয়নি, নিজেরও 28 বছর হয়ে গিয়েছিল।